হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে মানব আচরণের ভিত্তি, অর্থাৎ বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার। মানুষের যে বিহেভিয়ার গুলো রয়েছে তার যে ভিত্তি সেগুলো আমরা জানবো। এই হিউম্যান বিহেভিয়ার এর মধ্যে প্রধান যে তিনটে বিষয় আমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে সেটা হচ্ছে সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। তার মধ্যে আজকে আমরা প্রধানত এই ক্লাসে আলোচনা করব সংবেদন সম্পর্কে বা সেন্সেশন সম্পর্কে। এই সেন্সেশন বা সংবেদন কি জিনিস, সেটা কিভাবে সংগঠিত হয় এবং শিক্ষাক্ষেত্রের যে ভূমিকা রয়েছে বা গুরুত্ব রয়েছে সেগুলো আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যক্ষণ এবং ধারণা সম্পর্কে বিস্তারিত জানবো। এইটুকু মোটামুটি জানলে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরের ক্লাসে আমরা তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করব। তাহলে আজকের টপিক হচ্ছে কি সংবেদন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক। এছাড়াও যারা এডুকেশনে অনার্স করছো বা পাশে এডুকেশন আছে বা এমএ করার ক্ষেত্রে এডুকেশন আছে, যাদের এমএ এডুকেশন, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক। এছাড়াও বিএড এর ক্ষেত্রে, ডিএলএড এর ক্ষেত্রে, এমএড এর ক্ষেত্রে এবং যে রাজ্য সরকারের যে সমস্ত টেট পরীক্ষা রয়েছে, সিটেট যেটা রয়েছে, এবং এছাড়াও শিক্ষণ এবং শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে সবাই খুব মন দিয়ে টপিকটা দেখবে। দেখার পর যেখানে যেখানে সমস্যা মনে হবে বা আরো যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, বা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাও যে এই বিষয়গুলো তোমরা জানতে চাও বা এই ধরনের অন্যান্য যে সমস্ত টপিক সম্পর্কে তোমরা জানতে চাও বা আলোচনা করতে চাও। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদেরকে জানাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের এডুকেশনওয়ালা পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবাই মিলে খুব আনন্দ সহকারে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের শেয়ার, এগুলো কিন্তু আমাদেরকে মোটিভেশন যোগায়। মোটিভেশন কি তোমরা আগে জেনেছো? আমাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। একটা ভিডিওর পিছনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতখানি খাটুনি থাকে, কতখানি আমাদের পড়তে হয়, রিসার্চ করতে হয়, তারপর তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তবুও সেখানে যদি সামান্য থেকে সামান্যতম ভুল ত্রুটি থেকে থাকে তোমরা আমাদের জানাবে, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব বা সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে ভবিষ্যতে আরো ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রতিনিয়ত আমাদের মধ্যে আলোচনামূলক যে ক্লাস, আমাদের আলোচনাগুলো চলতে থাকুক। আরেকটা বিষয় আছে, যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো বা কমেন্টে জানাও, বা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এডুকেশনওয়ালা নামে সেখান থেকে চটপট জেনে ফেলো। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের আরো একটা যেটা চ্যানেল রয়েছে স্মার্ট টিউটোরিয়াল হাব, সেখানে তোমাদের আর্টস গ্রুপের 11-12 সমস্ত ভিডিও আসতে চলেছে পরবর্তী 2-4 দিনের মধ্যে। খুব শীঘ্রই আমরা সেই ভিডিওগুলো নিয়ে আসবো। এছাড়াও সেখানে আমরা 7 থেকে নিয়ে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের ভিডিও পরের বছর থেকে প্রোভাইড করব। সেই জন্য সেই চ্যানেলটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখছি। যাদের যাদের প্রয়োজন আছে, তোমাদের ভাই বোনরা যারা পড়াশোনা করে 7 থেকে নিয়ে 10 পর্যন্ত, আর যারা আর্টস 11-12 আছো সবাই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব সংবেদন বা সেন্সেশনটা কি জিনিস। চলো, আমাদের যে মানব আচরণ রয়েছে বা হিউম্যান বিহেভিয়ার রয়েছে সেটাকে প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অনর্জিত আচরণ, একটা হচ্ছে অর্জিত আচরণ। কিছু কিছু আচরণ এমন রয়েছে যেগুলো আমাদেরকে অর্জন করতে হয় না, যেমন প্রতিবর্তক ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। আলো একটা আমার চোখে পড়লো, সঙ্গে সঙ্গে চোখের পাতাটা বন্ধ হয়ে গেল। খুব জোরে বাতাস এলো, ধুলো এলো, আমার চোখের পাতা বন্ধ হয়ে গেল। বা কিছু একটা ভারী জিনিস আমার দিকে ছুড়ে দেওয়া হলো, আমি হাত দিয়ে আটকাতে গেলাম। এই যে রিফ্লেকশন, এই প্রতিবর্তক ক্রিয়াটা হচ্ছে অনর্জিত আচরণের একটা উদাহরণ। অনর্জিত আচরণের দুটো বলতে পারি আমরা, একটা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, একটা স্বতঃস্ফূর্ত ক্রিয়া। ঠিক আছে, এটা আমাদের কিন্তু আলোচ্য বিষয় নয়। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে অর্জিত যে সমস্ত আচরণ রয়েছে সেগুলো। এই অর্জিত আচরণের প্রধানত 3টে প্রক্রিয়া আমরা দেখতে পাই। সেটা কি? বা অর্জিত অভিজ্ঞতা বা অর্জিত জ্ঞানের 3টে প্রক্রিয়া আমরা দেখতে পাই। একটা হচ্ছে সংবেদন, একটা হচ্ছে প্রত্যক্ষণ, আর একটা হচ্ছে ধারণা। কোনো কিছু উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয় গোচর হলো, তার ফলে মস্তিষ্কে আমার যে সেই উদ্দীপনাটা পৌঁছালো, এই প্রসেসটার নাম হচ্ছে সংবেদন। এবার সেটা যখন আমার কাছে অর্থবহ হয়ে উঠলো তখন সেটা হয়ে গেল প্রত্যক্ষণ। আর প্রত্যক্ষণের পরে সেটা যখন বিশ্লেষণ এবং সংশ্লেষণের মাধ্যমে তার প্রতি আমার একটা
ধারণা তৈরি হলো আর কি, সেটা সম্পর্কে আমরা জানলাম ভালোভাবে, সেটাই হয়ে গেল ধারণা। ঠিক আছে, বা কনসেপ্ট। তাহলে ক্লিয়ার হয়েছে? মনে করো একটা কাঁটা আমার পায়ে ফুটেছে, তাহলে পায়ে আমার যে সমস্ত নিউরন গুলো রয়েছে সেখান থেকে কি হলো, আমার কাছে পৌঁছে গেল মস্তিষ্কে। সেখানে আমরা জানতে পারলাম যে পায়ে কিছু একটা ফুটেছে। আমরা দেখলাম সেই কাঁটাটা, চোখ দিয়ে দেখলাম বা হাত দিয়ে তুলে নিলাম, সেইখানে হলে কি আমি সেই সম্পর্কে অর্থবহ হয়ে গেল যেটা একটা কাঁটা আমার পায়ে ফুটেছে। তখন সেটা হয়ে গেল আমার কাছে প্রত্যক্ষণ। এইবার যখন সেইটা সম্পর্কে আমার ধারণা হয়ে গেল যে এটা আমার খেজুর গাছের একটা কাঁটা বা একটা পেরেক বা একটা পিন বা কোন একটা অন্য কিছু কাঁটা, সেটা আমরা জানলাম। পূর্বে আমার অভিজ্ঞতা রয়েছে যে কুল গাছের কাঁটা এরকম দেখতে, খেজুর গাছের কাঁটা এরকম দেখতে, বা পেরেক বা পিন এরকম দেখতে, পুরোপুরি সেই সম্পর্কে আমি জেনে গেলাম। তখন সেটা আমার কাছে কি হয়ে গেল, ধারণা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে জ্ঞান অর্জনের একটা উপায় বলবো বা পদ্ধতি বলবো। এইবার আমাদের প্রধানত এই তিনটে প্রক্রিয়া আলোচনা করতে হবে। কিন্তু আমাদের যে কোনো অভিজ্ঞতা কেমন ভাবে হয়ে থাকে বা জ্ঞান অর্জন কেমন ভাবে হয়ে থাকে, প্রথমে আমরা উদ্দীপকটা আমাদের কাছে আসে, সেই উদ্দীপক থেকে আমাদের কাছে কি হয়, সংবেদন হয়, তারপর সেখান থেকে প্রত্যক্ষণ হয়, তারপর ধারণা গঠন হয়, তারপর হচ্ছে জ্ঞান। তাহলে এইভাবে পর্যায়ক্রমিক ভাবে কিন্তু একটা জ্ঞান আমাদের কাছে হয়ে থাকে। তাহলে আমাদের এই যে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা অর্জিত আচরণগুলো, সেটা কেমন ভাবে পর্যায়ক্রমিক ভাবে জানবো, যদি তিনটে দিয়ে আমরা জানতে চাই, তাহলে প্রথমে সংবেদন, তারপর প্রত্যক্ষণ, তারপর কিন্তু ধারণা। আর যদি একটু বিস্তারিত ভাবে আমরা জানতে চাই, তাহলে প্রথমে উদ্দীপক, উদ্দীপক থেকে সংবেদন, সংবেদন থেকে প্রত্যক্ষণ, প্রত্যক্ষ থেকে ধারণা গঠন, আর সেখান থেকে হলো আমার জ্ঞান অর্জন। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা প্রধানত কি আলোচনা করব, সংবেদন বা সেন্সেশনটা কি জিনিস। চলো একটুখানি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি সংবেদনটা কি। সংবেদন রয়েছে বা সেন্সেশন রয়েছে, সেই সেন্সেশন সম্পর্কে জানতে গেলে প্রথমে যে সমস্ত মনোবিদ, শিক্ষাবিদ তারা সংবেদন সম্পর্কে কি বলেছেন সেগুলো আমরা একটুখানি দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব হেনরি ডডিজা, তিনি কি বলছেন, ইন্দ্রিয়ের মাধ্যমে পরিবেশের উদ্দীপনা গ্রহণ করাকে সংবেদন বলে। এটা তার মতানুসারে কি বলছেন তিনি, তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে পরিবেশের উদ্দীপনা গ্রহণ করাকে কি বলা হচ্ছে, সংবেদন। এরপর রয়েছেন রবার্ট এলস ফেল্ডম্যান, তিনি কি বলছেন, আমাদের ইন্দ্রিয় সমূহের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত তথ্যের পরিবেষ্টিত প্রক্রিয়াকে সংবেদন। ঠিক আছে, তোমরা দেখে নাও। পরে কি সালি বলে একজন আমাদের মনোবিজ্ঞানী রয়েছেন, তিনি কি বলছেন, সংবেদন হলো এক মনোবৈজ্ঞানিক ঘটনা যেখানে অন্তর্বাহী স্নায়ু শরীরের বহিঃপ্রান্তের উদ্দীপক থেকে উদ্দীপিত হয়ে উদ্দীপনাগুলো মস্তিষ্কে পরিচালিত করে। আচ্ছা, এই যে আমরা দেখলাম বিভিন্ন মনোবিদের সংজ্ঞা দেখলাম, বা বিভিন্ন টেক্সট বই, বিভিন্ন সহায়িকা বা বিভিন্ন মাধ্যমে তোমরা বিভিন্ন মনোবিদের সংজ্ঞা পেয়ে যাবে। এখান থেকে যে বিষয়টা মূল বুঝতে হবে বা সার্বজনীন যদি আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে কিভাবে বলবো সেটা। প্রধানত দেখো আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে বা গ্রাহক কেন্দ্র রয়েছে, সেই ইন্দ্রিয়ে অসংখ্য স্নায়ু রয়েছে। অন্তর্বাহী স্নায়ুর কাজ প্রধানত সংবিধানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, সেখানে আমরা কি বলবো তাহলে, যদি কোনো বহির উদ্দীপক থেকে আমাদের ইন্দ্রিয় বা গ্রাহক কেন্দ্রে এসে পৌঁছায় সেই উদ্দীপকটা, তাহলে সেখানে আমাদের যে স্নায়ুগুলো রয়েছে, অন্তর্বাহী স্নায়ু, সেই স্নায়ুগুলো সেই উদ্দীপনা ওখান থেকে গ্রহণ করবে, করে নিয়ে কোথায় পৌঁছাবে, মস্তিষ্কে পৌঁছাবে। এই যে মস্তিষ্কে পৌঁছানোর প্রসেস, এটার নাম কিন্তুই হচ্ছে সংবেদন বা হচ্ছে আমাদের সেন্সেশন। তাহলে সেন্সেশন বলতে আমরা ভালোভাবে বললে কি বুঝবো, আমরা যদি বহির কোনো উদ্দীপক দ্বারা উদ্দীপিত হই, আমাদের ইন্দ্রিয়গুলো যদি উদ্দীপিত হয়, সেখান থেকে একটা সেই উদ্দীপনাটা স্নায়ুর মাধ্যমে, বিভিন্ন অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়, এবং মস্তিষ্কের বিশেষ অংশে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এই যে স্নায়বিক উত্তেজনা, এটাকেই কিন্তু আমরা সংবেদন বলছি। বোঝা গেছে? তাহলে বহির কোনো উদ্দীপক দ্বারা যদি আমাদের স্নায়ুগুলো উদ্দীপিত হয় এবং সেই যে উদ্দীপনাটাকে নিয়ে যদি মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্কের বিভিন্ন অংশে, নির্দিষ্ট অংশে যদি পৌঁছায় এবং সেখানে যদি উত্তেজনার সৃষ্টি করে, সেই উত্তেজনাটাকে আমরা কি সংবেদন বলছি। এইবার এই সংবেদনটা বোঝার আগে একটুখানি আমাদের ভালো করে একটা জিনিস বুঝতে হবে। মনে করো একটা ভাস্ট একটা এরিয়া ভাঁজ করে 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 নিয়ে আমাদের মস্তিষ্কে রাখা হয়েছে, ব্রেনের মধ্যে রাখা হয়েছে। ব্রেনের গঠন সম্পর্কে যদি তোমরা চাও বিস্তারিত পরে আমরা আলোচনা করব। তাহলে এই যে ব্রেনের যে, সবাই জানো জীবন বিজ্ঞানের আগে তোমরা পড়েছো মস্তিষ্কের কটা অংশ, সেটাও জেনেছো, তাই না? তো সেখানে আমরা দেখবো যে মস্তিষ্কের যে বিশাল বড় অংশ, মস্তিষ্কটা মনে করো একটা বিশাল বড় একটা মাঠের মতো আমাদের ব্রেনটা। তো সেই মাঠের মতো অংশটাকে, বা সেই মাঠের মধ্যে একটা পেপার ধরি আমরা সাপোজ একটা,
সেটাকে ভাঁজ করে 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 নিয়ে আমাদের এই খুলির মধ্যে রাখা হয়েছে। তো তার নির্দিষ্ট অংশ রয়েছে, বিভিন্ন কাজের বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো সেখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ু রয়েছে। সেই স্নায়ুগুলোর মধ্যে আমার সেইগুলো সঞ্চয় করে রাখা হয়, বা সেইটা তার কাজ, সেই স্নায়ুগুলোর কাজ সেই কাজটা করা। কোনোটুকু অংশের কাজ দেখা, কোনোটুকু শ্রবণ করা, কোনোটুকুর ঘ্রাণ নেওয়া, কোনোটুকু হয়তো আমার রান্না বান্নার জন্য, বিভিন্ন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ছোট 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 পার্ট রয়েছে। ঠিক আছে, তাহলে আমার যখন কোনো কিছু আমার ইন্দ্রিয় গোচর হলো, আমি একটা পাখি দেখেছি, সঙ্গে সঙ্গে চোখের যে স্নায়ু রয়েছে সে মস্তিষ্কে পৌঁছে গেল, গিয়ে সেখানে সেই বিষয়টা পাখিটার সম্পর্কে আমার একটা ধারণা তৈরি করলো, যেটা বড় প্রসেস। ধারণা তৈরি করার ক্ষেত্রে প্রাথমিক একদম অবস্থায় সংবেদন, তারপর প্রত্যক্ষণ, তারপর ধারণা, আগেও বলেছি। তাহলে সেই যে বিষয়টা, এটাই হচ্ছে সংবেদন। কোন একটা বিষয়বস্তু আমাদের ইন্দ্রিয় গোচর হওয়ার সঙ্গে সঙ্গে সেটা যখন মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে যে প্রসেসের মধ্যে দিয়ে, সেটাকে আমরা সংবেদন বলছি। তাহলে সংবেদনটা কেমন ভাবে ঘটছে সেটা আমরা আগে একটু জেনে নিই, নেওয়ার পরে আমরা সংবেদনের বৈশিষ্ট্য এবং অন্যান্য টপিকগুলো জানবো। এর যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা যদি আমরা একটুখানি দেখে নিই, সেখানে কি কি দেখতে পাবো? প্রথমে দেখতে পাবো ইন্দ্রিয় সংবেদন, তারপর হচ্ছে দৈহিক বা যান্ত্রিক সংবেদন, আর হচ্ছে পেশীয় সংবেদন। এই ইন্দ্রিয় সংবেদনটা আমরা একটুখানি বিস্তারিত জানবো, তার আগে আমরা কি করব, দৈহিক এবং পেশীয় সংবেদনটা কি একটুখানি আমরা জেনে নেব। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, দেহের অভ্যন্তরে যে সমস্ত তন্ত্র রয়েছে সেগুলোর ক্রিয়া বিক্রিয়ার ফলে বা পরিবর্তন ঘটলে সেগুলোর ক্রিয়ার যে উদ্দীপনার সৃষ্টি হয়, তার ফলে যে সংবেদনটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি কিন্তু দৈহিক বা যান্ত্রিক সংবেদন। যেমন আমাদের ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা, এই সমস্ত সংবেদনকে আমরা কি বলছি, বেদনা, এগুলোকে আমরা কি বলছি, দৈহিক সংবেদন বা যান্ত্রিক সংবেদনের মধ্যে রাখছি। এর বৈশিষ্ট্য রয়েছে, এর বৈশিষ্ট্য কেমন তাহলে আমরা বলতে পারবো একা একা। অভ্যন্তরীণ উদ্দীপনা নির্ভর, এটা সর্বজনীন বা সকল প্রাণীর মধ্যে এটা বর্তমান দেখা যায়। তারপরে বলতে পারবো এটা হচ্ছে এর উৎপত্তি স্থল কিন্তু নির্ণয় করা যায়, তাই না, এই সমস্ত বিষয়। তারপরে যদি আমরা দেখি, আমরা দেখবো পেশীয় সংবেদন। দেহের পেশিগুলো সঞ্চালনের ফলে যে সংবেদন সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো, পেশীয় সংবেদন বলবো। এটা কেমন ধরনের সংবেদন, এটা কিন্তু আমরা বলতে পারি শক্তি প্রয়োগজনিত সংবেদন। আমরা যদি কোথাও শক্তি প্রয়োগ করি তারপরে আমার মধ্যে যে সংবেদনটা সৃষ্টি হবে সেটা, এটাকে আমরা চেষ্টীয় সংবেদন বলতে পারি এবং পার্শ্বীয় সংবেদন বলতে পারবো কিন্তু আমরা। এবার আমরা খুব ভালোভাবে আমাদের যে ইন্দ্রিয় সংবেদন রয়েছে বা আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে তার চিত্র সহ একটুখানি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের যে ইন্দ্রিয় সংবেদন রয়েছে সেই ইন্দ্রিয় সংবেদন প্রধানত কি 5 প্রকারের সংবেদন। 5টা ইন্দ্রিয় আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ঠিক আছে, তাহলে চোখের যে সংবেদন সেটাকে আমরা দর্শন সংবেদন বলছি, কানের যে বা কর্ণের যে সংবেদন সেটাকে আমরা কি বলছি, শ্রবণ সংবেদন বলছি। আর ঘ্রাণ সংবেদন হচ্ছে কি নাকের কাজ বা নাসিকা যেটা আমরা বলছি। স্বাদ সংবেদন কার, জিভের কাজ বা জিহ্বা। এবং আমাদের যে ত্বক রয়েছে তার সংবেদনকে আমরা কি বলছি, স্পর্শ সংবেদন। এই 5 রকমের সংবেদন, এই প্রত্যেকটা সংবেদন আমরা একটুখানি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো যে আমাদের চোখের বা হচ্ছে দর্শন সংবেদন যেটা রয়েছে সেটা একটু জেনে নিই। স্ক্রিনে নিশ্চয়ই তোমরা একটা চোখের ছবি দেখতে পাচ্ছ, আমরাও এখানে দেখতে পাচ্ছি। সেই চোখের ছবিটা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব। দেখো এই যে চোখের ছবিটা রয়েছে, সেখানে দেখো দূরে একটা বস্তু রাখা আছে, সেখান থেকে চোখের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করেছি। তোমরা দশম শ্রেণীতে কিন্তু জীবন বিজ্ঞানে চোখের ছবিটা খুব ভালোভাবে শিখেছিলে, তাই না? তো সেখানে আমাদের সংবেদনটা কেমন ভাবে ঘটছে সেটা দেখে নিই। সেখানে দেখো কোনো বস্তুকে যখন আমরা দেখছি তার থেকে যে প্রতিফলিত আলোক রশ্মি সেটা আমাদের যে কর্নিয়া রয়েছে, দেখো একদম আমরা এখানে চিহ্নিত করে রেখেছি, সেই যে আমাদের পরিষ্কার কর্নিয়া বা স্বচ্ছ কর্নিয়া, সেখানে ও তারপর কি অ্যাকুয়াস হিউমার রয়েছে, যেটা দেখো তরল পদার্থযুক্ত অঞ্চল অ্যাকুয়াস হিউমার, সেটা ভেদ করে কোথায় যাচ্ছে, তারারন্ধ্রের মধ্য দিয়ে। দেখো তারারন্ধ্রটা আমরা চিহ্নিত করেছি, তো তারারন্ধ্রের মধ্য দিয়ে কোথায় গিয়ে পড়ছে, আমাদের লেন্সের উপর পড়ছে। এবার লেন্সের উপর যখন প্রতিসৃত হচ্ছে, প্রতিসৃত মানে নিশ্চয়ই তোমরা জানো প্রতিফলন আর প্রতিসরণ। কোন আলোকরশ্মি যদি ফিরে আসে সেটা প্রতিফলন, আর যদি ভেদ করে চলে যায় সেটা হবে কি, প্রতিসরণ। প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণটা হওয়ার ফলে কি হচ্ছে, ভিট্রিয়াস হিউমারের মধ্যে বড় অঞ্চল দেখো প্রায় হলুদ মতো করা আছে, যেটা যে অংশটুকু আমাদের দেখো ছবিতে, সেখানে আমাদের যে ভিট্রিয়াস হিউমার রয়েছে সেটা পার করে যাচ্ছে বা সেটা ভেদ করে গিয়ে রেটিনা, দেখো রেটিনা আমরা পেন দিয়ে চিহ্নিত করে দিয়েছি, সেই রেটিনার উপর পড়ছে। রেটিনায় ওই যে আমাদের দৃষ্ট বস্তু, সেই বস্তুটার একটা কি হচ্ছে, উল্টো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। উল্টো প্রতিবিম্ব কিন্তু ভালো করে বুঝতে হবে। তুমি একটা পাখি দেখছো, একটা মানুষ দেখছো, একটা ছবি দেখছো, যা দেখছো সেটা কিন্তু তাহলে রেটিনায় গিয়ে হচ্ছে উল্টো প্রতিবিম্ব গঠিত হচ্ছে কিন্তু। ঠিক আছে,
উল্টো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তারপরে কি হচ্ছে, রেটিনার মধ্যে আলোক সংবেদী প্রধানত দু ধরনের কোষ থাকে, তোমরা জানো, একটা রড কোষ, একটা কোন কোষ। সেখান থেকে এই যে আলোক অনুভূতি, সেটা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে চলে যাচ্ছে। মস্তিষ্কে সেই বললাম আলাদা আলাদা ভাগ করা আছে, দর্শনের জন্য, শ্রবণের জন্য, ঘ্রাণের জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। প্রধানত গুরু মস্তিষ্কে এই যে আমাদের দর্শন কেন্দ্র, সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এর ফলে আমার কি, বস্তুটার রং, বস্তুটার তীব্রতা, বস্তুটার আকার, আয়তন সম্পর্কে আমার মধ্যে একটা পরিষ্কার ধারণা সৃষ্টি হচ্ছে। এইটাই হচ্ছে কিন্তু দর্শন সংবেদন। নিশ্চয়ই ছবিটা তোমরা ভালোভাবে দেখেছো, দেখে বোঝার চেষ্টা করেছো। তাহলে আরো একবার বলে দিচ্ছি, কোন একটা বস্তুর প্রতিফলিত আলোক রশ্মি আমাদের কর্নিয়া, সেখান থেকে কি অ্যাকুয়াস হিউমার ভেদ করে তারারন্ধ্রের মধ্যে দিয়ে লেন্সে যাচ্ছে, সেখান থেকে প্রতিসৃত হচ্ছে, হওয়ার পরে আমাদের যে ভিট্রিয়াস হিউমার রয়েছে সেটা ভেদ করে গিয়ে আমাদের রেটিনায় চলে যাচ্ছে। ঠিক আছে, সেই রেটিনায় আলোক সংবেদী কোষ রয়েছে বললাম, রড কোষ, কোন কোষ, সেখানে গিয়ে একটা উল্টো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এই উল্টো প্রতিবিম্বটা গঠন হওয়ার পর সেখান থেকে আমাদের যে অপটিক স্নায়ু রয়েছে, অপটিক স্নায়ু, সেই অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাচ্ছে, গুরু মস্তিষ্কে গিয়ে হচ্ছে কি দর্শন কেন্দ্রে, সেটা গিয়ে একটা বস্তুটার সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি চোখের মাধ্যমে বা দর্শন সংবেদনটা বললাম। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আমাদের যে শ্রবণ সংবেদন রয়েছে। দেখো একটা ছবি তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, অডিটরি সেন্সেশন যেটাকে আমরা বলি, সেই শ্রবণ সংবেদনটা কি জিনিস জেনে নেব। দেখো খুব বিস্তারিত ভাবে আমাদের এখানে জানতে হবে না, মোটামুটি সংবেদনটা কেমন ভাবে ঘটছে সেটা জানলে আমাদের চলবে। এই ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি কানের বা কর্ণের যে তিনটে ভাগ রয়েছে, সেটা একটা হচ্ছে বহিঃকর্ণ, মধ্যকর্ণ, আর একটা হচ্ছে অন্তকর্ণ। ঠিক আছে, তাহলে এই যে তিনটে কর্ণ, সেখানে সংবেদনটা কেমন ভাবে ঘটছে, বায়ুমণ্ডলের কোনো শব্দ তরঙ্গ, সবাই নিশ্চয়ই জানো শব্দ তরঙ্গ বায়ুর মাধ্যমে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে কর্ণ পর্যন্ত। তাহলে বায়ুমণ্ডলের কোনো শব্দ তরঙ্গ কর্ণছত্রের মাধ্যমে, কর্ণকুহরের মধ্য দিয়ে, আর এই দুটো কোথায় রয়েছে, কর্ণছত্র আর কর্ণকুহর আমাদের কিন্তু রয়েছে বহিঃকর্ণে রয়েছে। ঠিক আছে, সেইটা মধ্য দিয়ে কোথায় যাচ্ছে, মধ্যকর্ণে আমাদের যে কর্ণপটহ রয়েছে সেখানে ধাক্কা দিচ্ছে, দেওয়ার পরে কর্ণপটহটা কম্পন সৃষ্টি হচ্ছে কর্ণপটহে, বা কর্ণপটহকে কম্পিত করে। এই কম্পন কর্ণপটহ সংলগ্ন অ্যাসিকসলস যেগুলো রয়েছে তার মাধ্যমে অন্তকর্ণে প্রবেশ করছে। ঠিক আছে, অন্তকর্ণে যখন আমাদের প্রবেশ করলো, সেই অন্তকর্ণে কিন্তু ককলিয়া বলে একটা অংশ রয়েছে। কি অংশ রয়েছে, ককলিয়া। দেখো ভালো করে ছবিতে একটুখানি দেখো, ককলিয়াটা আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। ওই ককলিয়াতে গেল, ওই ককলিয়ায় কিন্তু একটা যন্ত্র রয়েছে যেটাকে কর্টি যন্ত্র বলা হয়। সেই যন্ত্রের শব্দ গ্রহণ করছে, যন্ত্রটা কি করছে, শব্দটা গ্রহণ করছে। সেখান থেকে এবার আমাদের যে অডিটরি বিভিন্ন স্নায়ু রয়েছে, সেই অডিটরি স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কের যে শ্রবণ কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে কিন্তু শ্রবণ সংবেদনের সৃষ্টি করছে। তাহলে বোঝা গেছে, প্রথমে আমাদের একটা শব্দ বা শব্দ তরঙ্গ আমাদের বহিঃকর্ণের যে সমস্ত অংশ রয়েছে, কর্ণছত্র এবং কর্ণকুহর, সেখানকার মধ্য দিয়ে কর্ণপটহে গিয়ে একটা কম্পনের সৃষ্টি করছে। সেখান থেকে কি হচ্ছে, অ্যাসিকসল যেগুলো রয়েছে সেখান থেকে চলে যাচ্ছে অন্তকর্ণে, অন্তকর্ণের ককলিয়া অংশে কর্টি যন্ত্র রয়েছে, সেই কর্টি যন্ত্র শব্দটা গ্রহণ করছে এবং অডিটরি স্নায়ুর মাধ্যমে কোথায় পৌঁছে যাচ্ছে, মস্তিষ্কের, গুরু মস্তিষ্কের যে শ্রবণ কেন্দ্র রয়েছে সেখানে। সেখানে তাহলে আমাদের শ্রবণ সংবেদনটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখে নেব, ঘ্রাণজাত সংবেদন। তাহলে আমাদের নাসিকার বা নাকের ঘ্রাণ ঝিল্লি অর্থাৎ যে অ্যালফেক্টরি, দেখো এখানে ছবিতে আমরা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, অ্যালফেক্টরি এপিথেলিয়াম ঘ্রাণ গ্রাহকের একটা স্থান। যখন কোনো গন্ধদ্রব্য গ্যাসীয় অবস্থায় আমাদের নাকের ঘ্রাণ ঝিল্লিতে আসে, তখন সেটা কি হয়, উদ্দীপিত হচ্ছে। এই ঘ্রাণ উদ্দীপনা অ্যালফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের ঘ্রাণ কেন্দ্রে পৌঁছায় এবং গন্ধটা সেখানে কিন্তু আমাদের অনুভূত হয়। ঠিক আছে, আমাদের নাক কোথায় আছে তোমরা সবাই জানো, নিজেদের নাক রয়েছে। নাক মোটামুটি সবার কি ত্রিকোণাকার। নাকের প্রসারিত আমাদের যে অংশ, সেখানে আমাদের দুটো ছিদ্র রয়েছে, যাদেরকে আমরা কি বলছি, বহির নাসারন্ধ্র বলছি। দেখো ছবিতে আমরা দেখিয়েছি বহির নাসারন্ধ্র কোথায়। ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে, এই বহির নাসারন্ধ্র নাকের ভিতরে প্রসারিত গহ্বরে উন্মুক্ত হয়ে রয়েছে, একে বলা হয় নাসাপথ। নাসাপথটা আবার কি দিয়ে রয়েছে, নাসা ব্যবধায়ক পর্দা দিয়ে দুটি ভাগে বিভক্ত, মাঝখান থেকে দেখো দুটি ভাগে বিভক্ত হয়েছে। নাসাপথের শেষ অংশে কোনো ব্যবধায়ক পর্দা থাকে না,
নাসাপথটি কি হয়, পশ্চাৎ দিকে দুটি অন্তঃনাসারন্ধ্র ছিদ্রের মাধ্যমে গলবিলে উন্মুক্ত থাকে। ঠিক আছে, এই পর্যন্ত গেলে নাকের মোটামুটি একটা গঠন। এইবার বহির নাসারন্ধ্র যেখানে রয়েছে সেখানে কি রয়েছে, আমাদের অনেকগুলো রোম রয়েছে, তাই না? এই রোমে কি হয়, বায়ুর যে ধূলিকণা সেগুলো আটকে যায়, শুধুমাত্র গ্যাসীয় বস্তুটা নাসাপথে পাঠায়। এবার নাসাপথের যে সমস্ত ঘ্রাণ কোষ রয়েছে সেইগুলো এই উদ্দীপনা গ্রহণ করে, আর যে সমস্ত আমাদের ঘ্রাণ স্নায়ু রয়েছে তার মাধ্যমে আবার মস্তিষ্কে প্রেরণ করে দেয়। এইভাবে আমরা বুঝতে পারি যে কার গন্ধ কেমন, সেইটা আমরা জানতে পারি। বোঝা গেল? তাহলে তাহলে আমাদের রোমগুলো কি করছে, ধুলো বালিকণাগুলোকে আটকে দিয়ে শুধু গ্যাসটাকে পৌঁছে দিচ্ছে নাসা রন্ধ্রের মধ্যে, এবং সেখানে আমাদের যে ঘ্রাণ স্নায়ু রয়েছে তারা সেই উদ্দীপনাটা গ্রহণ করে নিয়ে মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। এইভাবে আমাদের ঘ্রাণ সংবেদন হয়ে থাকে। যেমন কোনো একটা খাবারের গন্ধ, কোনো একটা পচা জিনিসের গন্ধ, সবগুলো আমাদের কিন্তু সংবেদন ঘটছে। ঠিক আছে, পরবর্তী আমাদের যেটা রয়েছে স্বাদ সংবেদন। এইখানে তোমরা দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে কোথায় কোন স্বাদ সেটা আমরা দেখাইনি। এখানে প্রধানত আমাদের জিহ্বার যে গঠন সেটা দেখানোর চেষ্টা করেছি আমরা। দেখো সেখানে কি কি অংশ রয়েছে তোমরা খুব ভালোভাবে একটু দেখে নাও। ফিলিফর্ম আছে, ফিলয়েট আছে, ফাঞ্জিফর্ম আছে, সারাকাম ভ্যালেট আছে। এই সমস্ত বিষয়গুলো জিহ্বার কিন্তু গঠনটা। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা ছবি আমরা দিয়েছি যেখানে প্রধানত জিহ্বা থেকে কেমন ভাবে আমাদের সংবেদনটা ঘটে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এই জিহ্বার যে উপরিভাগ দেখো সেখানে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো অসংখ্য স্বাদ কোরক রয়েছে, তাই না? প্রায় 10,000-এর মতো স্বাদ কোরক রয়েছে। প্রতিটা স্বাদ কোরক কিন্তু দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে স্বাদ কোষ, একটা হচ্ছে ধারক কোষ। জিহ্বার এবারে জিহ্বার বিভিন্ন অংশে কিন্তু 4 প্রকারের আমাদের স্বাদ কোরক থাকে। ঠিক আছে, এবার একটা বিষয় এখানে জানতে হবে, ছোট ছোট যে গুটি দেখা যাচ্ছে না, এগুলোকে কি বলা হয়, এগুলোকে পিড়কা বলা হয়। এছাড়াও কি হয়, জিভে কিন্তু এক প্রকার লালা রস থাকে, যেগুলো মানে আমাদের জিহ্বার বিভিন্ন কাজকর্ম করতে সাহায্য করে। এছাড়া অনেকগুলো স্বাদ কোরক থাকে। এই স্বাদ কোরক গুলোর মাধ্যমে বলছিলাম জিহ্বা কেমন ভাবে আমাদের টেস্ট বা স্বাদটা গ্রহণ করে থাকে। দেখো একদম কিন্তু সামনের দিকে বা অগ্রভাগে কি থাকে, দেখো ছবিটা ভালো করে দেখো, মিষ্টি ভাবটা আমরা অনুভব করতে পারি। আর একদম পশ্চাৎ ভাগে থাকে কি, তেতো থাকে। দুপাশে ওই পশ্চাৎ ভাগের একটু সামনের দিকে দুদিকে সব আমরা অম্ল ভাবটা অনুভব করতে পারি। আর ওই অম্ল আর মিষ্টত্ব ভাবের যে মাঝখান বরাবর ওইখানে কিন্তু আমরা লবণাক্ত স্বাদটা গ্রহণ করতে পারি। এইভাবে আমাদের কিন্তু স্বাদ সংবেদন ঘটে থাকে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আমাদের স্পর্শগত সংবেদন বা ত্বকের মাধ্যমে যে সংবেদনটা ঘটে থাকে সেটা। তোমরা দেখো একটা স্ক্রিনে একটা ত্বকের একটা অংশের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ত্বকের কিন্তু প্রথমত 3টে স্তর রয়েছে। উপরের যে স্তর সেটাকে আমরা কিন্তু বলে থাকি এপিডার্মিস, দেখো আমরা চিহ্নিত করেছি। তারপরে স্তরটাকে বলা হয় কিন্তু ডার্মিস, আর তারপরে শেষের স্তরটা পর্যন্ত মেদকলা চর্বি দ্বারা গঠিত একটা স্তর। ঠিক আছে, তো এখানে কেমন ভাবে আমাদের উদ্দীপনা বা সংবেদনটা আমরা কেমন ভাবে গঠিত হচ্ছে এখানে ত্বকের ক্ষেত্রে। দেখো ত্বকের ক্ষেত্রে কিন্তু বা স্পর্শগত সংবেদন কিন্তু 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে শৈত্য সংবেদন, একটা হচ্ছে উষ্ণতা সংবেদন, একটা বেদনা সংবেদন, আর হচ্ছে চাপ সংবেদন। এই 4 ধরনের সংবেদন গ্রহণ কেন্দ্রও কিন্তু আলাদা আলাদা রয়েছে। ত্বকের বিস্তৃত বিভিন্ন স্নায়ুতন্ত্রের প্রান্তে বিভিন্ন ধরনের উত্তেজনাবাহী গ্রাহক কোষগুলি স্পর্শজনিত উদ্দীপনায় উদ্দীপিত হয়। এই উদ্দীপনা স্নায়ুজনিত উদ্দীপনায় উদ্দীপিত হয়ে ওঠে। এই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে এসে কি হয়, মস্তিষ্কে পৌঁছায় এবং হচ্ছে আমরা কি স্পর্শ অনুভব করি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হলো, ত্বকের কিন্তু অনেক রকমের গ্রাহক বা রিসেপ্টর থাকে, তাই না? প্রধানত 4 রকমের রিসেপ্টর থাকে, তারা সেই উদ্দীপনাগুলো গ্রহণ করে নিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয়। এইভাবে আমাদের কি হয়, স্পর্শগত সংবেদনটা গড়ে ওঠে। তাহলে এই ছিল আমাদের ইন্দ্রিয়জাত সংবেদনগুলোর উদাহরণ। এবার আমরা জেনে নেব আমাদের যে সমস্ত সংবেদনের বৈশিষ্ট্য রয়েছে, সংবেদন কেমন ভাবে ঘটে থাকে সেটা আমরা জানলাম। সেগুলো জানার পর যদি আমরা সংবেদনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো, সংবেদন হচ্ছে উদ্দীপক নির্ভর। সাধারণত কোনো একটা উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়গোচর হচ্ছে সেখান থেকে উদ্দীপনা গ্রহণ করে নিয়ে আমাদের স্নায়ুগুলো, অন্তর্বাহী স্নায়ুগুলো মস্তিষ্কে পৌঁছাচ্ছে, তারপরে তো সংবেদন ঘটছে। তাহলে কি সংবেদনকে আমরা কি বলতে পারি, উদ্দীপক নির্ভর একটা প্রক্রিয়া। মন নিরপেক্ষ। সংবেদনের সময় কিন্তু মন কিন্তু নিষ্ক্রিয় থাকে।
সেই জন্য আমরা কি বলতে পারবো, সংবেদন হলো মন নিরপেক্ষ, বস্তু কেন্দ্রিক। কোনো একটা বস্তুর, কোনো একটা উদ্দীপকের দোষ, গুণ, তীব্রতা, যে কোনো বিষয় কিন্তু সংবেদন গ্রহণ করে থাকে। ওই জন্য কি সংবেদনকে বস্তু কেন্দ্রিক বলা যায়। সংকেত প্রধান, যে কোনো একটা সংকেত বা উদ্দীপনা গ্রহণ করে সেটা মস্তিষ্কে পাঠানোর নামই কিন্তু হচ্ছে সংবেদন। ঠিক আছে। তারপর বলছি তীব্রতা, কোনো উদ্দীপকের তীব্রতা যতখানি হবে সংবেদনটা তত দ্রুত হবে। ঠিক আছে, তীব্রতার উপর নির্ভর করে কিন্তু সংবেদনটা। তারপর কি দেখতে পাচ্ছি, প্রত্যক্ষণের কারণ। আমরা কি জানি, যদি কোনো উদ্দীপক থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুগুলো মস্তিষ্কে পৌঁছায় তাহলে সেটা সংবেদন হবে। তারপর সেটা যদি অর্থবহ হয়ে ওঠে তারপর কিন্তু হয়ে যাবে সেটা প্রত্যক্ষণ। তাহলে সংবেদন কি কি বলা যাবে, প্রত্যক্ষণের কারণ কিন্তু বলা যাবে। তারপরে রয়েছে ক্ষণস্থায়ী। আমরা সবাই নিশ্চয়ই, তোমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারছো, সংবেদন হলো একটা ক্ষণস্থায়ী একটা অবস্থা। ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, জ্ঞানের উপাদান। সংবেদন কিন্তু জ্ঞানের উপাদান, জ্ঞান কিন্তু নয়, একটা উপাদান। তারপর প্রত্যক্ষণ হতে হবে, তারপর ধারণা গঠন হলে তারপরে কিন্তু জ্ঞানটা কমপ্লিট হবে, তাই না? তাহলে সংবেদনকে আমরা একটা জ্ঞানের উপাদান বলতে পারি। ক্লিয়ার হলো? এই সমস্ত বৈশিষ্ট্য, আরো বহু বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে। এবার সংবেদনের যে ধর্ম রয়েছে সেগুলো আমরা একটুখানি জেনে। সংবেদনের যে লক্ষণ বা ধর্ম রয়েছে সেগুলো যদি আমরা দেখি, সেগুলোকে প্রধানত আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: গুণগত ধর্ম, পরিমাণগত ধর্ম এবং হচ্ছে স্থানীয় ধর্ম। গুণগত ধর্ম কি, আমাদের যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমার সংবেদন ঘটছে, পাঁচটা ইন্দ্রিয় তোমরা সবাই জেনেছো, আগে আমরা আলোচনা করেছি। তো সেখান থেকে যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমার সংবেদন ঘটছে সেই ইন্দ্রিয়ের যে গুণগত ধর্ম রয়েছে সেই অনুযায়ী আমার যে সংবেদনটা ঘটে, সংবেদন সেখানে যে ধর্ম সেটাকে আমরা গুণগত ধর্ম বলছি। যেমন চক্ষু বা চোখের ধর্ম কি, দর্শন, সেখানে দর্শন সংবেদন ঘটছে। নাকের বা নাসিকার কি, ঘ্রাণ সংবেদন ঘটছে। তারা গুণগতভাবে সব কিন্তু একটা থেকে আরেকটা আলাদা। তাহলে এগুলো, এটাকে আমরা কি বলবো, সংবেদনের গুণগত ধর্ম বলবো। তারপরে আমাদের রয়েছে পরিমাণগত ধর্ম। ঠিক আছে। মনে করো চোখেরই সংবেদন ঘটছে, সূর্যের আলো আমাদের চোখে পড়লে যেমন সংবেদনটা ঘটে, যে তীব্র সংবেদন ঘটছে বা বেশি আকারে সংবেদনটা ঘটছে, চাঁদের আলো পড়লে কি ততখানি আমাদের চোখের মধ্যে সংবেদন সৃষ্টি হয় বা দর্শন সংবেদন সৃষ্টি হয়? অনেকটা পরিমাণ কমে যাচ্ছে না? তো সেই জন্য এটাকে আমরা পরিমাণগত ধর্ম বলে থাকি। এই পরিমাণগত ধর্মকে মনোবিদ টিচেনার প্রধানত চারটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তীব্রতা, একটা হচ্ছে স্থিতিকাল, একটা হচ্ছে ব্যাপ্তি, একটা হচ্ছে স্পষ্টতা। তীব্রতা কি, সংবেদনের ক্ষেত্রে যে উদ্দীপকের তীব্রতা যতখানি হবে সংবেদনটা ঠিক ততখানি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তীব্রতা। আচ্ছা, স্থিতিকাল, কতক্ষণ সময় ধরে সংবেদনটা ঘটছে সেটা হচ্ছে তার স্থিতিকাল। আর ব্যাপ্তি, কতটুকু এলাকা জুড়ে, কতটুকু জায়গা জুড়ে আমার সংবেদনটা ঘটছে সেটা হচ্ছে তার ব্যাপ্তি। আর স্পষ্টতাটা কি জিনিস সেটা একটুখানি আমরা যদি জেনে নিতে চাই তাহলে আমরা দেখতে পাবো কি, সেখানে বলা হচ্ছে যে সমজাতীয় বিভিন্ন সংবেদনের মধ্যে স্পষ্টতার দিক থেকে পার্থক্য দেখা যায়। কোন সংবেদন বেশি স্পষ্ট, আবার কোন সংবেদন কম স্পষ্ট। এটা ভালোভাবে বুঝতে হবে কিন্তু আমাদের। ওই কাঁটা ফোটার উদাহরণটা যে যদি আমরা দেখি, ছোট্ট একটা পিন আমার ফুটেছে, আমার সংবেদনটা যতখানি হবে তার তীব্রতা বা সেই সংবেদনটা যেমন ভাবে মস্তিষ্কে পৌঁছাবে, বড় কিছু আমার একটা ফুটে গেল তার স্পষ্টতাটা অনেক বেশি হবে, তাই না? এটা হচ্ছে স্পষ্টতা। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় ধর্মের কথা বলা হয়েছে। দেহের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সংবেদন হয়। মনে করো তুমি হয়তো ঘুমিয়ে রয়েছো বা চোখ বন্ধ করে রয়েছো, কেউ একটা তোমার ভাই বা তোমার একটা কেউ প্রিয় মানুষ তোমার মুখে হয়তো পালক দিয়ে হয়তো বোলাচ্ছে, সেই ময়ূরের পালক দিয়ে হয়তো মুখের উপর বোলাচ্ছে। তুমি বুঝতে পারবে কখন সেটা নাকের উপর আছে, কখন সেটা চোখের উপর আছে, কখন সেটা গালের উপর আছে, থুতনির উপর কখন আছে, বুঝতে পারবে। কারণ কি, আমাদের প্রত্যেকটা স্থানের স্পষ্টজনিত সংবেদনটা আলাদা আলাদা। এটাকে স্থানীয় সংবেদন বলা হচ্ছে। এইবার আমাদের সংবেদনের শিক্ষাক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা আমরা একটুখানি আলোচনা করে নেব। শিক্ষাক্ষেত্রে আমাদের সংবেদনের কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা এডুকেশনাল ইমপ্লিকেশন আমরা একটুখানি দেখে নেব। প্রথমে হচ্ছে কি, ইন্দ্রিয় প্রশিক্ষণ। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্দ্রিয়গুলোকে যদি যথাযথ ব্যবহার করা যায়, যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে আমাদের শিক্ষাটা বা ছাত্রছাত্রীদের শিখনটা অনেক বেশি উন্নত হবে। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সংবেদনের কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিকঠাক ভাবে যদি ইন্দ্রিয়গুলো ব্যবহার করতে পারি বা আমাদের সংবেদনটা যদি ঠিকঠাক ভাবে হয়, তারপর কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো ঠিকঠাক ভাবে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ইন্দ্রিয়ের প্রশিক্ষণ দিতে পারবো, শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি উন্নততর করতে পারবো। তারপরে কি রয়েছে, সক্রিয়তা ভিত্তিক শিখন। এটাও তো আধুনিক শিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য।
যে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সক্রিয় করে তুলতে হবে, তারপরেই কিন্তু শিক্ষণটা অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে, তাই না? কোনো বিষয়বস্তু খুব ভালোভাবে বুঝতে পারবো আমরা। সেই সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের ক্ষেত্রেও কিন্তু সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিশ্বে শিক্ষার যে বিভিন্ন পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়, সেই সমস্ত পদ্ধতিতে কিন্তু সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সংবিধানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কি, বর্তমান শিক্ষা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে সংবিধানকে আমরা গুরুত্ব রেখে শিক্ষা পদ্ধতিগুলো নির্ধারণ করি। এই টিএলএম ব্যবহার, টিচিং লার্নিং মেটেরিয়ালস, বা আমাদের কি শিখন উপকরণ যেগুলো রয়েছে বা শিখন সহায়ক উপকরণের কথা আমরা বলতে পারি, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সংবিধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মনে করো নার্সারি স্কুলে বিভিন্ন ছড়ার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, প্রজেক্টরে কোনো জিনিস আমরা দেখানোর মাধ্যমে, বুঝতে পারছো, দেখানো মানে সেখানে সংবেদন কাজে লাগছে, ইন্দ্রিয় সংবেদন কাজে লাগছে, দর্শন সংবেদন কাজে লাগছে, শোনানো হচ্ছে বিভিন্ন নার্সারিগুলো, মানে বিভিন্ন ইন্দ্রিয়গুলোকে একত্রিত ভাবে কিভাবে কাজে লাগানো যায়, হাত নেড়ে নেড়ে সুন্দরভাবে আমরা রাইমস গুলো যদি আলোচনা করে থাকি, কত সুন্দরভাবে ছেলে মেয়েদের কাছে এটা উপযোগী হবে। এছাড়াও বিভিন্ন যদি মডেল, চার্ট এগুলো ব্যবহার করি, সেখানে আমাদের সংবেদনটা কাজে লাগছে। তার মাধ্যমে কিন্তু আমরা চাইছি ছেলে মেয়েদের পড়াশোনাটা অনেক বেশি মজার হোক, অনেক বেশি কার্যকরী হোক, তারা যাতে জীবনের সঙ্গে বিষয়টাকে বুঝে নিতে পারে, উপলব্ধি করতে পারে। সেখানে সংবেদনের গুরুত্ব রয়েছে। একটা মডেল আনা হলো বা একটা চার্ট আনা হলো, একটা ডায়াগ্রাম আনা হলো, তার মাধ্যমে যখন পড়ালাম তখন সংবেদনটা ঠিকঠাক হলেই তারপর তার মধ্যে লার্নিং বা শিখনটা কিন্তু ঠিকঠাক হবে। এরপরে কি রয়েছে, শিখন সঞ্চালন। মনে করো কোনো একটা বিষয় সে শিখেছে, সেটা যদি সঞ্চালন করে পরবর্তী শিখনে কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে সংবিধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর আমরা বলতে পারি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বা সার্বিক বিকাশ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। সবসময় চেষ্টা করা হয় একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটুক, শুধুমাত্র যে পুঁথিগত জ্ঞানের নয়, তার সঙ্গে সঙ্গে দৈহিক, মানসিক, প্রাক্ষবিক সমস্ত বিকাশগুলো ঘটার ক্ষেত্রে আমাদের সংবেদনকে গুরুত্ব দিতেই হবে। ঠিকঠাক সংবেদন হলেই তার মধ্যে সার্বিক বিকাশের পথটা সুগম হবে। এই ছিল আমাদের সংবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, বা যে যে অংশ তোমরা আরো ভালোভাবে বুঝতে চাও সেগুলো আমাদের কমেন্টে জানাও, বা যে সমস্ত টপিক তোমরা আরো ভালোভাবে আলোচনা পেতে চাও বা আলোচনামূলক ভিডিও পেতে চাও সেগুলো আমাদেরকে জানাও। সবাই ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে আমরা এডুকেশনাল পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে পারি। আর কি করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আমাদেরকে মোটিভেট করতে হবে যাতে আমরা আরো ভালোভাবে বিভিন্ন টপিকগুলো তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আমরা চেষ্টা করব সমস্ত টপিক তোমাদের সামনে তুলে ধরার, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, নিজেদের যা যা সমস্যা আছে এডুকেশন বিষয় সেগুলো আমাদেরকে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।